আজকে আমরা টেরিডোফাইটের ইগলোপসিডা বা লাইকোপোডিয়াম এবং সেরাজেনের লাইফ সাইকেল আলোচনা করবো এবং এখানে আমরা বেশ কয়েকটি কোশ্চেন নিয়ে আসছি, যেমন স্পাইক মস কাকে বলে, ক্লাব মস কাকে বলা হয় বা তাদের বলা হচ্ছে স্টোবিরাস বলতে কি বুঝো, একটি হোমোস্পোরাস টেরিডোফাইটের জীবনচক্র চিত্রের সাহায্যে দেখা, একটি হেটারোস্পোরাস টেরিডোফাইটের জীবনচক্রের বর্ণনা দাও, অথবা সেরাজেনেলা জীবনচক্রের বর্ণনা দাও। আর 6 নম্বর প্রশ্ন হচ্ছে চিত্র সহ লাইকোপোডিয়ামের বিভিন্ন প্রকার গ্যামেটোফাইটের বর্ণনা দাও। আমরা এই 6টা কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটা শুরু করেছি এবং আমরা চেষ্টা করব সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা। তো ফার্স্ট ওয়ান হচ্ছে স্পাইক মস কাকে, মস কোনটি বা কাকে বলা হয়, আবার ক্লাব মস কাকে বলা হয়। তাহলে স্পাইক এবং ক্লাব এই দুইটার সাথে সংখ্যাগত ভাবে কিছু জিনিসের একটু পার্থক্য আছে, যে ক্লাব আর স্পাইক। তো মূলত যে বিষয় যেটা, যে স্পাইক যেগুলো হয়, অর্থাৎ যে টেরিডোফাইট গুলোর গঠন স্পাইকের মতো। আমরা বেশ কিছু জিনিস দেখেছি, যে যদি তার গঠনগুলো, মস তো আমরা জানি যে মস বিভিন্ন আকৃতির হয়ে থাকে। সেই আকৃতিগুলোর ভিতরে যেমন আছে, যে যেমন হেপাটিক কপসিডার, আর ভিতরে যেটা রয়েছে, যে যেমন হেপাটিক যে শ্রেণীর আছে তাদের হচ্ছে সাধারণত লিভারওয়ার্টস বলা হচ্ছে। আর স্পাইক হচ্ছে যে এই সমস্ত মঠ যাদের আকৃতি গুলো হচ্ছে কার মতো, স্পাইকের মতো। আর স্পাইকের আরেকটা বলা হচ্ছে ক্লাব মস বলা হয় কাদের। এটা আসলে মূলত যে সেরাজেনেরা যেটা আছে, একে মূলত ক্লাব মস বলা হয়। এখন এই দুইটার সংজ্ঞার সাথে আমাদের আরেকটা সংজ্ঞা আছে স্যার, প্রবিলাস বলতে। লাইকোপোডিয়ামকে ক্লাব মস বলা হয় না? লাইকোপোডিয়াম গণের যে টেরিডোফাইটস গুলা আছে। লাইকোপোডিয়াম এবং সেরাজেনেরা দুইটা এক্সাম্পল হিসেবে আছে। যদি আমরা এটা লাইকোপোডিয়াম দিই তাহলে হবে, আবার সেরাজেনেরা যদি দেওয়া হয় তাহলে সেটা হবে। এটা আসলে এক একটা বই তো এক একটা রেফার করে তার। 1 মিনিট। আমরা পড়তেছি হলো লাইকোপোডিয়াম এবং সেরাজেনেরা, ওকে দুইটাই। স্টোবিলাস কাণ্ড কখন। আচ্ছা, এখানে সংজ্ঞা যেটা বলা হয়েছে, যে যে লাইকোপোডিয়ালিস বর্গের উদ্ভিদ সময় অনেকটা মশের মতো দেখে এবং গদার ন্যায় স্টোবিলাস সৃষ্টি করে বলে এদেরকে ক্লাব মস বলা হয়। এবং এটা বলা হয়েছে, এক্সাম্পল বলা হয়েছে সাইটোগ্লোসাম একটি বৈশিষ্ট্যযুক্ত একটি পিকুলিয়ার গণ, ক্ষুদ্র বহুবর্ষজীবী উদ্ভিদের সূচের ন্যায় পাতা এবং টিউবারের ন্যায় কাণ্ড রয়েছে। কাণ্ডের শীর্ষে একটি সৃষ্ট বৃন্তের অগ্রভাগে ঘন সন্নিবিষ্ট বিলাস উন্নত হয়। তার মানে হচ্ছে এই ক্লাব মসের যদি আমরা সংজ্ঞা যেটা যদি করি, যে এটা মসের মতো দেখায় এবং গদার ন্যায় স্টোবিলাস গঠন করে। এখন এই স্টোবিলাসের যে বিষয় যেটা, যে এখানে পাতা আছে এবং গদা নাই। আমরা ওই যে হাতি সুরের এটা দেখেছি না অনেকে, হাতি সুর যেটা থাকে হাতি সুরের মতো এরকম একটা স্টোবিলাস গঠন করে আসলে। অর্থাৎ এই এক্সটেনশনটা আস্তে আস্তে বাড়তে থাকে। এবং যেহেতু এই পাতার সাথে যে আহ, গদার বিষয় যেটা বলা হয়েছে, যে হাতি সুরের মতোই, অর্থাৎ এরকম ভাবে যদি আমরা দেখাই ফিগারে, যে জাস্ট এরকম ভাবে একটা স্টোবিলাস এরকম পাতার উপরে বা কাণ্ডের শীর্ষে এটা অবস্থান করতেছে। অর্থাৎ এই পুরো স্টোবিলাসটাই কাণ্ডের শীর্ষে অবস্থান করে এবং দেখতে এটা অনেকটা গদার মতো বলা হচ্ছে। তো এটার আসলে আহ আবিধানিক অর্থটা আমার মনে নেই, তবে একটা বিষয় হচ্ছে যে এই গঠনটা অনেকটা হচ্ছে তার মতো, হাতি শুঁড়ের যে গঠন যেরকম দেখা যায় অনেকটা সেরকম। আর ক্লাব মাস বিষয়ে যেটা আমরা বললাম, যে
পোডিয়ামের যে অন্তর্ভুক্ত আছে, লাইকোপোডিয়াম আছে, এবং সেই সাথে সেরাজেনেলা, দুইটার এক্সাম্পলে আমরা বলতে পারি। আমাদের আর একটা বলা হচ্ছে স্ট্রোবিলাস বলতে কি বোঝো? তাহলে প্রথম হচ্ছে যে স্ট্রোবিলাস কাকে বলা হচ্ছে, আমরা স্পোরোফিল কাকে বলি, এটা কেউ বলতে পারবে স্পোরোফিল কাকে বলা হয়? স্পোরোফিল কাকে বলা হয় অর্থাৎ যে সমস্ত টেনিসের পাতায় স্পোর উৎপন্ন হয়, তাদেরকে বলা হচ্ছে স্পোরোফিল। এখন প্রোবিলাসের বিষয়ে যেটা বলা হচ্ছে যে যে স্পোর উৎপন্ন হচ্ছে এবং স্পোর গুলো পুঞ্জীভূত হয়, যদি সেটা একটা বিশেষ অঙ্গের সৃষ্টি করে তখন সেটাকে বলা হচ্ছে স্টোবিলাস। তাহলে আমরা সংজ্ঞাটা বলতে পারি যে স্পোরোফিলের। স্যার, এই সংজ্ঞাটা এমন দেওয়া যায় না যে শঙ্কু আকৃতির একাধিক মানে প্রজননে সক্ষম শঙ্কু আকৃতির একাধিক স্পোর সৃষ্টিকারী অঙ্গকেই স্টোবিলাস বলা হয়? এটা দেওয়া যায়। এটা খুব একটা খারাপ হয় না, কারণ এখানে যে সংজ্ঞা আমরা যদি দুইভাবেই উপস্থাপন করি না কেন, যেখানে মানে স্পোরোফিল অর্থাৎ যে অংশেটা স্পোর গুলো উৎপন্ন হবে এবং সেগুলো যদি পুঞ্জীবিত হয়ে একটা বিশেষ আকৃতি গঠন করে, তখনই সেটাকে বলা হবে স্ট্রোবিলাস। যেটা আমরা সাইকাসের ক্ষেত্রে যে পুং স্ট্রোবিলাস বা মেগা স্পোরোফিল, পুং স্ট্রোবিলাসটা যেটা দেখেছি, সেখানে মূলত একটা স্পোরোফিল আছে এবং সেগুলো একটার সাথে একটা পুঞ্জীবিত হয়ে অনেকগুলো একত্রিত হয়ে একটা গঠন করে, তার নাম হচ্ছে স্ট্রোবিলাস। তো এক্ষেত্রে হচ্ছে যেহেতু এর বায়বীয় যে অংশ যেটা আছে, অর্থাৎ স্পোরোফিলের শাখার শীর্ষে যে অংশ যেটা আছে, সেখানে যেহেতু এই স্পোর গুলো একত্রিত হয়ে যে বিশেষ গঠন সৃষ্টি করে, তাকে আমরা বলতেছি স্ট্রোবিলাস। তাহলে আমাদের উপরের তিনটা সংজ্ঞা শেষ। এখন আসছে হলো যে একটি হোমোস্পোরাস টেরিডোফাইটের জীবন চক্রের চিত্রের সাহায্যে দেখো। এখন হোমোস্পোরাস এবং হেটারোস্পোরাস, আমরা সেই সংজ্ঞাটা ইতিমধ্যে সবাই অবগত আছি। যে হোমোস্পোরাস বলা হচ্ছে কাকে, যে যে সমস্ত উদ্ভিদের সাধারণত স্পোর গুলা কিরকম, একই রকম, একই রকম যদি স্পোর উৎপন্ন হয় তাহলে তাদেরকে বলা হচ্ছে হোমোস্পোরাস। এখন এই হোমোস্পোরাসের আহ বিশিষ্ট যে প্লান্টটা রয়েছে সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। তাহলে লাইকোপোডিয়ামের আমরা লাইফ সাইকেল যদি দেখি, তাহলে সেই লাইফ সাইকেলটা কিরকম হবে সেটা আমরা একটু দেখার। এখানে দেখুন যে লাইকোপোডিয়ামের যে লাইফ সাইকেলের যে বিষয়টা বলা হয়েছে, যে জীবন চক্রে এদের স্পোরোফাইট স্বাধীন এবং প্রধান উদ্ভিদ, এবং স্পোরোফাইটের স্পোরোফিলের স্পোরাঞ্জেম উৎপন্ন এবং স্পোরাঞ্জেমের মধ্যে ডিপ্লয়েড মাতৃকোষ সৃষ্টি হয়। স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে মায়োস্পোর সৃষ্টি করে এবং মায়োস্পোর গ্যামেটোফাইটের জনকরণ ঘটায় এবং হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরিতে হ্যাপ্লয়েড প্রোথেলাস সৃষ্টি করে। প্রোথেলাস সহবাসী বা পৃষ্ঠীয় কোষ থেকে পুংজননাঙ্গ অ্যান্থেরিডিয়াম বা স্ত্রী জননাঙ্গ আর্কিগোনিয়াম উৎপন্ন হয়। এবং অ্যান্থেরিডিয়াম থেকে আমরা সেই আগের মতোই বলতে পারি যে এখান থেকে দুটি ফ্লাজেলা যুক্ত শুক্রাণু উৎপন্ন হয়। আবার আর্কিগোনিয়ামের ভেন্টারের ডিম্বাণু সৃষ্টি হয়, শুক্রাণু পানির সহায়তায় সেখানে ডিম্বাণুর সাথে নিষিক্ত হয়, হওয়ার পরে সেটা জাইগোট গঠন করে এবং স্পোরোফাইট জন্য প্রথম কোষ হয়, এবং এটা এই জাইগোটটা অঙ্কুরিত বিকশিত হয়ে ভ্রূণে পরিণত হয়। এই ভ্রূণ থেকে পুনরায় আবার ডিপ্লয়েড নতুন স্পোরোফাইট সৃষ্টি হয়। এভাবে লাইকোপোডিয়াম এর জীবনচক্র স্বাধীন স্পোরোফাইট যৌগের সাথে স্বাধীন হ্যাপ্লয়েড যৌগকে দেখা যায়। তাহলে আমরা এই গঠন থেকে এখানে যে বিষয়টা বললাম যে স্পোরোফাইট, যে যে স্পোরাঞ্জিয়াম থাকে, সেখানে স্পোর মাতৃকোষ থাকে, সেটা সাধারণত হয় ডিপ্লয়েড এবং তারপরে সেটা কি হয়, বিকশিত হতে থাকে এবং তার দেহে দুই ধরনের গ্যামেট সৃষ্টি হয়। একটা হলো অ্যান্থেরিডিয়াম, আর একটা হলো অ্যার্কিগোনিয়াম। অ্যান্থেরিডিয়াম থেকে দুই সূত্রযুক্ত অর্থাৎ এই ফ্লাজেলাম যুক্ত একটা শুক্রাণু উৎপন্ন হচ্ছে, এবং আর্কিগোনিয়াম থেকে তৈরি হচ্ছে হলো ডিম্বাণু, এবং এরপরে তারা এদের আবার নিষেক হয়, নিষেক হয়ে পুস্পোর গঠন করে। অর্থাৎ সেখান থেকে আবার এই স্পোরটা আস্তে আস্তে কি করছে, বিকশিত হচ্ছে এবং অঙ্কুরিত হয়ে আবার স্পোরোফাইটের গঠনে চলে যাচ্ছে। তাহলে আমরা এই ছবিটা একটু অঙ্কন করে দেখি, যেখানে আসলে কি কি কথা বলা হয়েছে।
ঠিক আছে, ভাত তাহলে এখন আমাদের রান্না কোষের করিনি। লাইকোপিডিয়াম কথা বলা এখন নেই। আমি রান্না করিনি। আজকে বা রাত্রে খাবো না। কিছু আমার যে ভিজিয়ে মনে রাখো। হয় জ্বর আসবে রাখতে পারবেন, খালি ওষুধটা খাই আমার ভুল হলো। তুমি দিতে এই ওষুধটা, মানে আমি শুধু বিল্লাস্টিনই খাতে হতো। জ্বরের ওষুধটা ওইটা খাওয়াই সত্যি দিতেছে না। সত্যি আমি রাখতে রাখতে সত্যি সাউন্ড আসছে তোর মাইক। চুক্তি হচ্ছে মিউট কর। এখানে বিষয় হলো কি, স্পিকার মোড দেওয়া আছে তো, মানে তোমরা যদি কথা বলো তাহলে আহ ওইটা চলে যাচ্ছে এতে। তো আমরা এখন এই বিষয়টা ছবি অঙ্কনের মাধ্যমে এটা শিখবো। তাহলে ফার্স্ট অন আমরা কোন জায়গা থেকে শুরু করব, আমরা সেটা দেখে নেই। খাতা কলম তো সবার আছে, বই আছে সবার? স্যার, স্যারেরা, সবার কাছে কি জি স্যার। বই ইয়েস আছে? স্যার। ওকে, তাহলে আমরা প্রশ্ন হলো দুইটা। একটা হলো যদি সরাসরি আছে লাইকোপোডিয়ামের লাইফ সাইকেল অঙ্কন করো, তাহলে আমরা এটা আঁকবো। অথবা যদি বলা হয় যে একটা হোমোস্পোরাস টেরিডোফাইটের জীবনচক্রের চিহ্নিত চিত্রের সাহায্যে বর্ণনা করো, অর্থাৎ চিহ্নিত চিত্র অঙ্কন করো। যদি চিহ্নিত চিত্র আসে তাহলে নাম্বার থাকবে হলো 4। আর যদি বর্ণনা করতে বলে তাহলে নাম্বার থাকবে হচ্ছে কত, 10। ঠিক আছে, তাহলে এইভাবে হবে। এখন আমরা এই লাইকোপোডিয়ামের যে গঠন যেটা আছে সেটা স্পোরোফাইট একটা অংশ আছে। আমি আমার বই দেখে করছি, তোমরা আমার সাথে শুরু করো। যে যত দ্রুত পারবো সে তত দ্রুত অঙ্ক হয়ে কাজটা শেষ করবো। আমি কিন্তু ভালো আঁকাতে পারি না, এটা ফার্স্ট পজিশন, তো তারপর চেষ্টা করছি। এটা তো আসলে রমেশের মতো দেখা যায় তো। এখান থেকে আরেকটা এদিকে চলে গেল। তুমি যত সুন্দর করে পারো আঁকাও, আমি জাস্ট এটা শো অফে দেখাই। তাহলে এটা হলো আমাদের মূল স্পোরোফাইটিক দিক। এটা আসলে এটা অঙ্কনটা এই পাতার মতো আর কি হবে। অনেক সুন্দর করা যায়, যারা যারা পারো তারা তারা করো। এখন হচ্ছে স্টোবিলাসের লম্বচ্ছেদ। তো স্টোবিলাসের লম্বচ্ছেদের যে জায়গা যেটা আছে, এখানে বেশি অঙ্কন করার দরকার নেই। এরকম মাঝখান দিয়ে আগে একটা রেখা দিই, মাঝখান দিয়ে রেখা দিলাম, এখান থেকে এইভাবে গঠন তৈরি করো। বেশি দেখানোর দরকার নেই, বেশি দেখাতে গেলে যাবে না। তাহলে সেম এ পাশে আসুন, এ পাশে এসে এরকম হবে। এই মাঝখানে যে গঠন যেটা রয়েছে, যেটা স্পোরাঞ্জিয়াম হিসেবে আমরা বলতেছি, এটা প্রত্যেকটাতে এরকম একটা রাউন্ড করে শেপ দিয়ে দাও। এটা একটা দাও, এটা একটা দাও, এখানে একটা দাও, এদিকে একটা, এখানে একটা, এখানে একটা। এরপরে এটার সাথে এরকম ভাবে অ্যাবিলিটেড করে। এবার ভিতরে শেপ গুলো দিলে পারে আস্তে আস্তে এটা দেখতে অনেক সুন্দর লাগবে। এরপর আসছে হলো এই, এটার কি হচ্ছে স্টোবিলাস, স্টোবিলাসের পরে আসছে কি আমাদের স্পোরাঞ্জিয়াম।
এই স্পোরাঞ্জিয়ামের ভিতরটা, এই স্পোরাঞ্জিয়াম হচ্ছে কয়েকটা বিশিষ্ট স্পেস তৈরি করে। তো আমরা যেটা কি করবো, মাঝখানে একটা শেপ, বোর্ডটা আসলে এই হচ্ছে যে নড়াচড়া করে, নিচে যদি ফিক্স না, তো একটা, তারপরে আর একটা দাও, দুইটা, সবুজ। এই মাঝখান গুলো দিয়ে থাকবে স্পোরাঞ্জিয়াম। এরকম ভাবে এক একটা বোর্ড দেখায়। আমরা ছবি যত ছোট আঁকাবো তত পরিশ্রম কম হবে, আর যত বড় আঁকাবো তত পরিশ্রম বেশি হবে। যেহেতু একটা পাতার ভিতরে আমাদের অঙ্কন করতে হবে, এই কারণে আমাদের অঙ্কনটা যত সম্ভব কি করতে হবে, ছোট করতে হবে। এখন এখান থেকে একটা কি আসলো, এখান থেকে একটা স্পোর আসবে, একটা স্পোর মাতৃকোষ আসবে, যেটা আমরা বলতেছি যে এখানে টয় সেল আছে। তাহলে মানে এটা হলো আমার কি, স্পোরিলাস। আমরা ছবিটার সাথে যদি করে নিই, স্পোরিলাস আছে। তারপরে এটা হচ্ছে আমাদের স্পোরাঞ্জিয়াম, স্পোরাঞ্জিয়াম। এটা হচ্ছে কি আমাদের স্পোর মাতৃকোষ, স্পোর মাতৃকোষ। এখন এই স্পোর মাতৃকোষটা এখান থেকে এসেই এটা কি হয়ে যাবে, চতুষ্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে আমরা যদিও এই গঠনটাতে দেখতে পাচ্ছি যে তিনটা নিউক্লিয়াস, বাট এটা মিয়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এই গঠনটার রেণু চতুষ্টয়ের একটা বিষয় আছে, আমি একটু ক্লিয়ার করি। যে রেণু চতুষ্টয়ের ক্ষেত্রে আর একটা যে শেপ, যেটা অর্থাৎ আমরা ফুটবল তো দেখেছি সবাই, তো এই ফুটবলের গঠনের ভিতরে যে আহ এই সামনে তিনটা আছে, পিছনে আর একটা আছে, এরকম একটা অবস্থায় এটাকে বলা হয় কি, রেণু চতুষ্টয় বা স্পোর টেট্রা বা টেট্রা স্পোর। আমরা টেট্রা স্পোর অর্থাৎ রেণু চতুষ্টয়। এরপরে এই অংশ থেকে, এখান থেকে এদিকে এসে এটা আবার কি হবে, স্পোরটা আস্তে আস্তে অঙ্কুরিত হবে। অর্থাৎ এখানে যে আহ এই যে স্পোর চতুষ্টয় হলো, অর্থাৎ এই যে এক একটা নিউক্লিয়াস যে গঠন, এই শেপটা আস্তে আস্তে এই ট্রাইঙ্গুলার শেপের মতো আস্তে আস্তে প্রোথ্যালাসের দিকে যাবে। অর্থাৎ আমরা জানি এই অবস্থা থেকে যখন সে প্রোথ্যালাসে কনভার্ট হচ্ছে, প্রোথ্যালাসের শেপটা অনেকটা কার মতো হবে, এরকম মানে পান পাতার মতো আর কি। সাদা হবে না, এটা কি হবে।
এই একটা প্রোথেরাস তৈরি হলো। এই প্রোথেরাসের উপরের দিকে যে অংশ যেটা আছে, এই জায়গাগুলো থেকে তৈরি হবে হচ্ছে অ্যান্থেরিডিয়াম, অর্থাৎ এই জায়গা থেকে তৈরি হবে কি আমার অ্যান্থেরিডিয়াম। তবে অ্যান্থেরিডিয়ামের গঠনের যে বিষয় যেটা আমরা জানি, এরকম করে একটা ইয়াগুলো এখানে সেলগুলোকে এরকম ভাবে ডিভিশন করে দেবো। আর এর চারপাশে কি থাকে, একটা বন্ধা সেল আবরণী থাকে, এটা যে কোনো ভাবে শেপ দেখানো যায়। কিন্তু মাঝখানের যে গঠন যেটা থাকবে সেটা হলো এক্সাক্ট গঠন। তাহলে এখান থেকে এই অংশ থেকে অ্যান্থেরিডিয়াম, আর নিচের যে অংশ যেটা আছে এখানে কি হবে আর্কিগোনিয়াম। তো আমরা যেটা জানি যে আর্কিগোনিয়ামের শেপটা অনেকটা কার মতো হয়, ফ্লাক্স আকৃতির। অর্থাৎ উন্মুক্ত অংশ যে থাকবে, তো এখানে মাঝখানে একটা ডিম্বাণু থাকবে, উপর দিকে সেলগুলো নিউক্লিয়াস থাকবে, চারপাশে কোর কোষ থাকবে, বিভিন্ন প্রকার বন্ধন কোষ থাকবে। সেটা একটার পর একটা আলাদা থাকবে। আমি বলতেছি যে আমি জাস্ট মূল থিমটা দেখানোর চেষ্টা করতেছি। ছবি আরো সুন্দর করে যারা আঁকতে পারো তারা একটা ড্রয়িং করবে। তাহলে এরকম একটা গঠন দেয়। এরপরে এই স্টেপের পরে আমরা যেটা দেখি যে এখানে এই আর্কিগোনিয়ামের যে ডিম্বাণু যেটা আছে, ডিম্বাণুটা অনেক বড় হয়, আর এর চারপাশে যে স্তর বিশিষ্ট যে একটা কোষ আছে সেটা দেখা গেল। আর এখান থেকে অ্যান্থেরিডিয়াম থেকে কি হলো, দ্বিসূত্র যুক্ত একটা প্লাজম কি হবে, একটা শুক্রাণু সৃষ্টি হবে। এরপরে এইটা আর এইটা মিলে কি করলো, নিষেক সম্পন্ন। তাহলে নিষেক যখন সম্পন্ন হয়, তাহলে এটা আর এটা মিলে একটা গঠন পায়, সেটার নাম হচ্ছে কি স্পোর বা নিষেক সম্পন্ন হলো। আমরা এটা দেখতে পাই যে এরকম একটা এবং এর চারপাশে কি আছে, বন্ধা সেলস। তাহলে এরকম বন্ধা সেল। তাহলে এখানে কি হলো, দুটো মিলে নিষেক সম্পন্ন করলো। আমরা পরে লিখি এইটা আবার কি হবে, আস্তে আস্তে অঙ্কুরিত হবে। পরে অঙ্কুরিত হয়ে এটা শেপটা একটু যেভাবে দেওয়া আছে ওইভাবে হয়তো আহ এখান থেকে আবার এই পথটা চলে যাচ্ছে আমাদের ছবি যেটা, যে গ্যামেটোফাইটিক যদি স্টেজ আমরা চিন্তা করি, তাহলে আমরা বলতে পারি যে এই পর্যন্ত হচ্ছে গ্যামেটোফাইটিক স্টেজ, গ্যামেটোফাইটিক। আর উপরের যে অংশ যেটা আছে সেটাকে বলা হচ্ছে স্পোরোফাইট। আমরা কিন্তু সহজভাবে জানি যে স্পোরোফাইটিক হচ্ছে যে সেই দশা যেটা সাধারণত কি থাকে, অর্থাৎ দৈহিক কোষ ডিপ্লয়েড থাকে। তাহলে দৈহিক কোষ যখন ডিপ্লয়েড থাকে সেটা স্পোরোফাইটিক, আর গ্যামেটোফাইটিক হ্যাপ্লয়েড দশা থাকে। এটা আমরা দেখছি স্পোর মাতৃকোষ যখন টেট্রা বা বিহারে। তাহলে এই এটা হলো এটা, আর এটা নাম হচ্ছে প্রোথ্যালাস। প্রোথ্যালাস এখানে তৈরি হচ্ছে আমার কি আর্কিগোনিয়াম। আর আর্কিগোনিয়াম এটার নাম হচ্ছে আমার অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়াম। এখানে শুরু হচ্ছে কি আমার শুক্রাণু, এটা হচ্ছে আমার ডিম্বাণু। অর্থাৎ এরপর আছে এটা হলো কি ভ্রূণ। ভ্রূণ। আর এটা হলো আমার সেই স্পোরোফাইট। স্পোরোফাইট যে উদ্ভিদ যেটা আছে সেটা।
আর ফাইনাল উপর দিকে এই এই যে দুইটা অংশ যেটা দেখছি সেটার নাম হচ্ছে স্টোরিলা। নিচের চিত্র কি দেবো? নিচের চিত্রগুলো হচ্ছে লাইট টু তার উপরে ওটা কি লিখেছেন ওটা বুঝতে পারছি না, ওই যে স্প্রোফাইটের বাম সাইডে আর কি, এটা নিষেকের উপরে, হ্যাঁ নিষেকের উপরে ওটা কি? ভ্রূণ। আমাদের এই মিটিং টাইম মনে হয় কতক্ষণ আছে? লেস দেন 1 মিনিট। তার মানে আমরা এই এর থেকে